মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বাবা মায়ের স্বপ্ন, দায়িত্ব, কর্তব্য নিয়ে আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা যদি মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রেডি হয়ে থাকো বা প্রস্তুতি নিয়ে থাকো, বা তোমার সন্তান যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের জন্য পড়াশোনা করে থাকে, তো আজকের ক্লাসটা খুব সুন্দর কাজে লাগবে। এই ক্লাসটি করার মধ্য দিয়ে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের গোপন রহস্য জানা যাবে। আপনি আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে পারেন আপনার সন্তানকে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার মধ্যে রেখে। আপনার সন্তান পরীক্ষার হলে গিয়ে সুন্দরভাবে পরীক্ষা দেবে, এই স্বপ্ন অবশ্যই আপনি দেখেন। তো সম্পূর্ণ ক্লাসটি করুন। সন্তানকে সহযোগিতা করতে হবে, তাদেরকে শিক্ষার পরিবেশ দিতে হবে। আর এক্ষেত্রে বাবা মায়ের যে দায়িত্ব, কর্তব্য, তা নিয়ে আজকে আমার এই ক্লাসটা। তো দেখো, তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। লাইফগুরু নিগম ভিউ চ্যানেলটির নাম। ইউটিউবে এখন প্রতিনিয়ত শিক্ষার্থীদের প্রয়োজনের উপর ক্লাস করে চলছে। আর যদি ক্লাস করে তোমার খুব ভালো লাগে, তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে হয়, তো কমেন্ট করে জানাও। সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো দেখো, প্রথমে যেটা বিষয়, যে মোবাইল ফোনের সঠিক ব্যবহার। বর্তমান সময়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা মোবাইলের সংস্পর্শে আসে, তারা মোবাইলটাকে ব্যবহার করে, ইচ্ছে মতন ব্যবহার করে। এক্ষেত্রে আমাদের বাবা মাকে কিন্তু সঠিকভাবে মোবাইল ব্যবহারের নিয়মকানুন জানতে হবে। তো দেখো, আমি এখানে একটা স্লাইড প্রস্তুত করেছি, না এবং হ্যাঁ। যেমন নায়ের ঘরে কি আছে, সব সময় মোবাইল ব্যবহার করা যাবে না। সন্তান যদি বায়না করে, সেক্ষেত্রেও মোবাইল ব্যবহার করা যাবে না। সন্তান যদি খেলার মাঠে থাকে, সেক্ষেত্রেও মোবাইল ব্যবহার করা যাবে না। পড়াশোনার সময় যখন গভীরভাবে পড়াশোনা করবে বা সবসময় পড়াশোনার সময় কিন্তু মোবাইল ব্যবহার করা যাবে না। এখনকার শিক্ষার্থীরা কিন্তু অনলাইন গেম খেলে, যেই খেলাটা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর জন্য বা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর জন্য একেবারে গ্রহণযোগ্য নয়। তারপর কি, হিংসাত্মক চিন্তার প্রকাশ। অনেক সময় শিক্ষার্থীরা যদি মোবাইল না পায়, তাহলে তারা হিংসামূলক আচরণ প্রকাশ করে, মা বাবার উপর রেগে যায় বা ভাই বোনের উপর তারা হিংসাত্মক আচরণ করে ফেলে। যদি এই ধরনের আচরণ করে, তবে সন্তানকে মোবাইল দেওয়া যাবে না। অপরাধমূলক কাজে লিপ্ত। যদি দেখে থাকেন আপনার সন্তান কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সজাগ হওয়া উচিত, সন্তানকে মোবাইল দেবেন না। এবার কোন কোন ক্ষেত্রে মোবাইল ব্যবহার করবেন, তো দেখেন, আজকালকার জামানা, বর্তমান কিন্তু অনেকটা অ্যাডভান্স প্রযুক্তি, এমন অনেক সুযোগ সুবিধা আমাদের সামনে নিয়ে আসছে, যে মোবাইল দিয়ে আমাদের অনেক প্রয়োজনীয় কাজ আমরা করি। যদি প্রয়োজনীয় ইমেল বা এসএমএস করা প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করবে। ক্যালকুলেটর বা ঘড়ির সময় দেখার সময়ের জন্যও কিন্তু মোবাইল তারা ব্যবহার করতে পারে। তো এটা তো খুব অল্প সময়ের জন্য। পড়াশোনার বিষয়ে পড়ার সময় বা রেকর্ড করা। অনেক শিক্ষার্থী আছে যে পড়াশোনার সময় তারা পড়াশোনা করে সেটা রেকর্ড করে নিয়ে পরে সে শুনতে পারে, সে কারণে সে মোবাইল ব্যবহার করতে পারে। একটা নির্দিষ্ট সময় গুগল বা ইউটিউব ক্লাস করা। যদি শিক্ষার্থী ইউটিউবের ক্লাসগুলো করে, যেমন আমি ক্লাস করে যাচ্ছি, বা প্রচুর শিক্ষক এখন আছে যারা ইউটিউবে ক্লাস করান, বা গুগলে গিয়েও আমরা অনেক ইনফরমেশন আমরা পাই আমাদের পড়াশোনা সংক্রান্ত, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার করার সুযোগ আপনারা দেবেন অবশ্যই। কারণ তারা যদি এই সুযোগটা না পায়, তাহলে হতে পারে যে তারা কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত থেকে যাবে। পরীক্ষার সময় তারা হয়তো ঘাবড়ে যেতে পারে। পরীক্ষার খবরাখবর রাখা। পরীক্ষার খবরাখবর রাখার জন্য তারা মোবাইল ব্যবহার করতে পারে। তারপর কি, অনলাইন ক্লাস করা। এবার দেখেন, অনলাইন গেম আর অনলাইন ক্লাস দুটো তো আলাদা জিনিস। শিক্ষার্থীরা যদি অনলাইন কোনো ক্লাস করে, তাহলে অবশ্যই ক্লাসের সময়টুকু তাদের মোবাইল হাতে দিতে হবে। স্বল্প সময় বিনোদন। যদি দেখেন আপনার সন্তান খুব সুন্দরভাবে পড়াশোনা করছে, এবং সন্তান যদি আপনার সাথে একটা শর্ত করে নেয় যে বাবা আমি পড়াশোনা করবো বা মা আমি পড়াশোনা করবো, কিন্তু অল্প সময় আমাকে মোবাইল দিতে হবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দিতে পারেন, তাও সন্তানের সঙ্গে শর্ত করে।
দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিকাশমূলক বৈশিষ্ট্য, এই ক্লাসটি করার মধ্য দিয়ে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যে বিভিন্ন বিকাশমূলক বৈশিষ্ট্য সেগুলো আমরা লক্ষ্য করতে পারবো, এবং সেই বিকাশমূলক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা তাদের সাথে আচরণ করব, তাদের সাথে কথাবার্তা বলবো, বা তাদেরকে পড়াশোনার জন্য পরামর্শ দেব। তো প্রথম যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি দৈহিক ও মানসিক পরিবর্তন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের কিন্তু বয়সের দিক দিয়ে হচ্ছে কৈশোরকাল, আর এই কৈশোরকাল হচ্ছে জীবন বিকাশের এমন একটা স্তর, এই সময়ে কিন্তু ছেলেমেয়েদের মস্তিষ্কে বা ব্রেনের মধ্যে কিন্তু প্রচুর ঝড় চলে। আর এই ঝড় আসার বিভিন্ন কারণ থাকতে পারে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দৈহিক ও মানসিক পরিবর্তন। তারা দৈহিক দিক দিয়ে কি পরিপূর্ণতা লাভ করার চেষ্টা করে, তাদের যৌনাঙ্গের বিকাশ হয়ে থাকে, ছেলেরা পুরুষ আকার ধারণ করে, মেয়েরা মহিলার আকার ধারণ করে। এর জন্য তাদেরকে কিন্তু এই মানসিক এবং দৈহিক মানসিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তাদের সাথে আমাদের আচরণ করতে হবে। পরে যেটা পয়েন্ট, সেটা হচ্ছে কি সচেতনতা। যে এই স্তরের ছেলেমেয়েরা কিন্তু সচেতন হয়, তারা তাদের নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করে, পড়াশোনা সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করে, বাবা মা সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করে, তারা সচেতন থাকে। আর এই সচেতনতার ভিত্তিতেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার সন্তান কতটুকু সচেতন এবং তাকে আর কতটুকু উন্নত করতে হবে। তারপরে কি যৌন আগ্রহ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু যৌন আগ্রহ দেখা যায়, যার জন্য আমরা তাদের অনেক সময় শিক্ষার্থীদের অপসংগতিমূলক আচরণ আমরা দেখি, দেওয়াল লিখন, অশ্লীল দেওয়াল লিখন তারা করে। যদি দেখতে পারেন যে আপনার সন্তান এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, বা আপনি বাবা মা, আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার সন্তানের ব্যবহারগুলো কীরকম। তার মধ্যে যদি অতিরিক্ত যৌন আগ্রহ দেখা যায়, তাহলে কি সেই আচরণকে আমাদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু তারা পড়াশোনার প্রতি মনোযোগ বিশেষ একটা দিতে পারবে না। এরপরে যেটা বিষয় কি জ্ঞানমূলক বিকাশ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা মেধাবী সম্পন্ন, তাদের ক্ষেত্রে আমরা এই জ্ঞানমূলক বিকাশটাকে বেশি করে লক্ষ্য করে থাকি। যদিও সকল শিক্ষার্থীর মধ্যে জ্ঞানমূলক বিকাশ থাকে, তো দেখেন এই জ্ঞানমূলক বিকাশ যদি শিক্ষার্থীর মধ্যে যদি লক্ষ্য করা যায়, তাহলে তাকে কি করতে হবে, আরো ভালো করে তাকে গাইড করতে লাগবে, পরামর্শ দিতে হবে, তাকে স্বপ্ন দেখাতে হবে। সেই স্বপ্নকে পূরণ করার জন্য যে সমস্ত দায়িত্ব এবং কর্তব্য সন্তানের সাথে মিলে মিশে কথা বলে কিন্তু ভাগ করে নিতে হবে। সে কখন পড়াশোনা করবে, তার পড়াশোনার সময় বাবা মারা কি দায়িত্ব পালন করবে, এটা কিন্তু আলোচনা করে নিতে হবে। এরপরে কি জীবিকা সচেতনতা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যেই এই চিন্তাভাবনাটা চলে আসে যে তারা ভবিষ্যতে কি নিয়ে পড়বে, তারা কোন ধরনের জীবিকা তারা নিতে পছন্দ করে। এবার এই ধরনের সচেতনতা তাদের মধ্যে চলে আসে। তো এক্ষেত্রে বাবা মার দায়িত্ব হবে সে যে জিনিসটা ভালোবাসে পরিবারের সামর্থ্য অনুসারে, এবং তার যে চাহিদা, তার চাহিদার যথাযথ বিচার করে কিন্তু তার সাথে আলোচনা করে তাকে পরামর্শ করতে হবে। তারপরে কি আবেগ শর্ত, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা খুব প্রবল হারে দেখা যায়। আবেগ শর্ত অর্থাৎ সে 2 ঘন্টা পড়াশোনা করবে, 1 ঘন্টা মোবাইল দেখবে, বা সে 2 ঘন্টা পড়াশোনা করবে, 1 ঘন্টা কোথাও খেলতে যাবে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারবে, বা তাকে পড়াশোনা করার ক্ষেত্রে সে কি চায়, দেখা গেলো 2 ঘন্টা পড়াশোনা করবে, তার জন্য তাকে একটা জিনিস দিতে হবে, না হলে সে রেগে যাবে। এই ধরনের আবেগ শর্ত কিন্তু শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যায়। তো এই জন্য এই আবেগ শর্ত সম্পর্কে বাবা মাকে জানতে হবে, তার আবেগকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে সম্পর্কে বাবা মাকে ভাবতে হবে। বাবা মাকে ভাবতে হবে যে সন্তানের ভালোর জন্য আপনি করছেন, তাকে আপনারও যে আবেগ, এক্ষেত্রে আপনারও কিন্তু আবেগের একটা শর্ত নিয়ে আসতে হবে, যাতে সন্তান বুঝতে পারে এবং সে তার আবেগের শর্তের মধ্যে কতটুকু ভুল বা ভালো দিক সেটাও সে বুঝতে পারে। এরপরে বিষয় কি যে কল্পনা ভিত্তিক লড়াই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে এই যে কল্পনা ভিত্তিক লড়াই, এটা কিন্তু খুব বেশি হারে দেখা যায়। তারা কল্পনা করে একটা, সেই কল্পনার ভিত্তিতে তারা পড়াশোনা করে। অনেক সময় দেখা গেল যে তার কল্পনাটা অলীক কল্পনার মতন হয়ে গেল, রেজাল্ট খুব ভালো করতে চায় কিন্তু পড়াশোনা সে হারে সে করছে না। এক্ষেত্রে এই কল্পনা ভিত্তিক লড়াইয়ের ক্ষেত্রে বাবা মাকে হেল্প করতে হবে, সন্তানের কল্পনার যে কতটুকু বাস্তবতা সেটাকে ফুটিয়ে তুলতে হবে। এরপরে পয়েন্ট যে নায়ক পূজা, এই নায়ক পূজার অর্থ হচ্ছে কি কৈশোরকালে ছেলেমেয়েরা কিন্তু কোনো না কোনো ব্যক্তিকে ফলো করে, সে টিচার হতে পারে, সে সিনেমার কোনো হিরো হতে পারে বা হিরোইন হতে পারে, বা বাবা মা হতে পারে,
বা আশেপাশের যে কোনো একজন ব্যক্তিকে তারা রোল মডেল হিসেবে নেয়, তার রোল মডেল অনুসারে সে জীবনযাপন করা শুরু করে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই পড়াশোনাটাকে গুরুত্ব দিক দিয়ে গিয়ে যদি শিক্ষার্থী দেখা গেল সে সিনেমার কোনো অভিনেতাকে নকল করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। আবার যদি সন্তান যদি কোনো শিক্ষককে অনুকরণ করে, সেক্ষেত্রে তার সিদ্ধান্ত ঠিক আছে, সে শিক্ষকের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। এরপরের যেটা বিষয় কি শখ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের তাদের বয়সের কারণে তারা কতগুলো শখের অধিকারী হয়ে থাকে, তাদের শখ থাকে। কারো গিটার বাজানোর শখ, কারো গান করার শখ, কারো গল্পের বই পড়া শখ, কেউ বা দেখা গেলো পড়াশোনা করাই তার শখ। তো যদি পড়াশোনা করা যদি শিক্ষার্থীর শখ হয়ে থাকে, এটা খুবই ভালো বিষয় উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য। আর এই শখ যদি সন্তানের মধ্যে যদি অসামাজিক শখও লক্ষ্য করা যায়, তাহলে সেক্ষেত্রে বাবা মাকে কিন্তু এই জায়গাটা বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। সন্তানের সঙ্গে বসে তার শখের বিষয়ের ভালো দিক এবং খারাপ দিক তার সাথে আলোচনা করতে হবে। বা এক্ষেত্রে কোনো শিক্ষককেও আপনারা ইনভাইট করে শিক্ষকের সাহায্যে সন্তানের সেই যে শখের বিষয়টা সেটা আপনারা আলোচনা করে নিতে পারেন। পরে যেটা বিষয় কি লিঙ্গ ভিত্তিক কর্ম। এই বয়সে কিন্তু ছেলে মেয়েদের মধ্যে লিঙ্গ ভিত্তিক কর্মটা দেখা যায়। মেয়েরা মহিলা স্বরূপ আচরণ করে, ছেলেরা পুরুষ স্বরূপ আচরণ করে। এবার এই লিঙ্গভিত্তিক কর্ম অনেক সময় অনেক ছেলেমেয়েরা আবার কিন্তু ভুলেই যায় তাদের লিঙ্গভিত্তিক কর্ম। এর জন্য এই লিঙ্গভিত্তিক কর্ম কিন্তু সঠিকভাবে জানতে হবে। মেয়েরা কিভাবে তাদের জীবন স্টাইল তৈরি করবে, বিশেষ করে মাকে দেখে শিখতে হবে। এখানে মা এক্ষেত্রে মারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা ছেলেদের ক্ষেত্রেও বাবা মারা অবশ্যই ছেলে মেয়েকে তাদের লিঙ্গভিত্তিক কর্ম সম্পর্কে সচেতন করে তুলবেন, যে তারা যে কর্ম করবে তারা যে সেক্ষেত্রে অবশ্যই তাদের সামাজিক হতে হবে। এরপরে বিষয় কি দলীয় শক্তির প্রভাব। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীরা কিন্তু দলের ভিত্তিতে চলে, তাদের ভিতরে দল গঠিত হয়, তারা গ্রুপ ওয়াইজ পড়াশোনা করতেও পছন্দ করে। সুতরাং এই দলীয় শক্তির আলাদা একটা প্রভাব, তারা ক্লাসরুমে গিয়েও বন্ধুদের সাথে আলোচনা করে কোনো একটা বিষয়। এর জন্য এই দলীয় শক্তির এখানে যেটা মূল যেটা বলার বিষয়, দেখতে হবে যে আপনার সন্তান কোন ধরনের দলের সঙ্গে লিপ্ত হচ্ছে। যদি সঙ্গত সঠিক না হয়, তাহলে তাদের জীবন কিন্তু বিপথেও পরিচালিত হতে পারে। এর জন্য বাবা মারা এই বিষয়টা গুরুত্ব দেবেন। অন্তপক্ষে ছেলেমেয়েরা যখন বন্ধু নির্বাচন করবে, সেক্ষেত্রে বন্ধুদের ক্যারেক্টারিস্টিক্স, কোন ধরনের বন্ধু ভালো, কোন ধরনের বন্ধুদের সাথে চলা উচিত, এবং খারাপ বন্ধুদের সঙ্গে চললে কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলো আপনারা আলোচনা করবেন, করে তাদের সাথে তাদের মনোভাবকে বিকশিত করবেন। বিষয় মাধ্যমিক শিক্ষার্থীদের চাহিদা পূরণ। মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে কতগুলো চাহিদা দেখা যায়, আর এই চাহিদাগুলো কিন্তু পূরণ করতে হবে বাবা মাকে, শিক্ষক শিক্ষিকাকে বা সমাজকে। এক্ষেত্রে আপনি বাবা মা হিসাবে যেমন চাহিদা পূরণ করবেন, শিক্ষার্থীদের চাহিদা অনুসারে সেরকম করে শিক্ষকও নির্বাচন করবেন, বা সন্তানদের এরকম একটা শিক্ষা পরিবেশে ব্যস্ত রাখবেন যাতে তার চাহিদাগুলো সঠিকভাবে পূরণ হয়। প্রথম যেটা চাহিদা, জ্ঞানের চাহিদা। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী আছে খুব জানতে চায়, পড়াশোনার প্রতি তাদের একটা আগ্রহ থাকে। আর এই জ্ঞানের চাহিদা পূরণ করার জন্য তাকে ভালো মানের শিক্ষক দিতে হবে, যে শিক্ষক জ্ঞান গম্ভীর সম্পন্ন এবং শেখাতে আগ্রহী। তারপরে যেটা কি সামাজিক চাহিদা। এই স্তরে ছেলে মেয়েদের মধ্যে সামাজিক চাহিদাও দেখা যায়। তারা তাদের বন্ধু বান্ধবদের মধ্যে নিজের একটা স্থান তৈরি করতে চায়। তারা চায় আমি যেমন আমাদের বন্ধু বান্ধবকে ভালোবাসি, বন্ধু বান্ধবরা যেন আমাকে ভালোবাসে, বাবা মাও যদি তাকে সম্মান করে, সমাজের অন্যান্য ব্যক্তির জন্য তাকে সম্মান করে, এটা হচ্ছে সামাজিক চাহিদা। সুতরাং সন্তানকে তার সামাজিক চাহিদা সম্পর্কে সচেতন করতে হবে। তারপর কি আধ্যাত্মিক চাহিদা। এই বয়সে এসে ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনার জন্য অনেক সময় ঈশ্বরকে পূজা করে থাকে, বাবা মাকে শ্রদ্ধা সম্মান করে থাকে। আবার অনেক সন্তান আছে তাদের আধ্যাত্মিক চাহিদা খুবই কম পরিমাণে থাকে, যার জন্য তারা বাবা মাকে গুরুত্ব দেয় না, সমাজের অন্যান্য ব্যক্তিকেও গুরুত্ব দেয় না। সুতরাং আপনি বাবা মা হিসাবে যদি এই চাহিদাটা সন্তানের মধ্যে সৃষ্টি করতে পারেন, তাহলে অবশ্যই শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে শুরু করবে। নৈতিক চাহিদা। নৈতিক চাহিদা অর্থাৎ ন্যায় অন্যায় বোধ। শিক্ষার্থীর মধ্যে কতটুকু ন্যায় অন্যায় বোধ আপনাকে লক্ষ্য করতে হবে। আপনার সন্তান যে আচরণটা করছে, সেই আচরণটা কতটুকু যথার্থ।
ঠিক বা বেঠিক। যদি বেঠিক হয় তাহলে নৈতিক দিক দিয়ে তার যে অবমাননা হচ্ছে, তার যে অধোগতি ঘটছে, সেটা সন্তানকে বুঝিয়ে দিতে হবে। আর যদি তার নৈতিক চাহিদা সঠিক থাকে তাহলে অবশ্যই তার নৈতিক চাহিদাকে আরও বেশি উন্নত করতে হবে। পরের বিষয় কি, যে যৌন চাহিদা। এই বয়সে তাদের বয়সের কারণে এবং শারীরিক কারণে তাদের মধ্যে যৌন চাহিদাও দেখা যায়। ছেলেরা মেয়েদের সাথে মিশতে চায়, মেয়েরা ছেলেদের সাথে মিশতে চায়। আবার এই যৌন চাহিদা কিন্তু যদি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু অনেক ধরনের ভুলভাল কর্ম করে বসে থাকে, অসামাজিক কর্মে লিপ্ত হয়ে যায়, অযাচিত কর্ম তারা করে বসে। তাই তারা যদি অযাচিত কর্ম না করে, তাই তাদের যৌন চাহিদাটাও কিন্তু সঠিকভাবে পূরণ করা দরকার। যৌন চাহিদা পূরণ করার বিভিন্ন রকম রাস্তা আছে। ছেলেরা যদি মেয়েদের সাথে মিশতে চায়, তাদেরকে বন্ধুর মতন আচরণ করতে উৎসাহিত করুন। তারা বন্ধুর মতো যেটা দেখে, সেখানে যেন প্রেমিক প্রেমিকা এই ধরনের বা অশ্লীল কোনো ধরনের চিন্তাভাবনা যেন তাদের মধ্যে না আসে, এই দিকটা সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। বারবার রিমাইন্ডার দিতে হবে বন্ধুদের সাথে কীভাবে চলতে হয়, কীভাবে আচরণ করতে হয়, কার প্রতি কীরকম মানসিকতা রাখতে হয়, এই বিষয়গুলো কিন্তু তাদের শিক্ষা দিতে হবে। তারপর কি, বিপরীত লিঙ্গের চাহিদা। যে কথাটা একটু আগে বলা হলো, যে বিপরীত লিঙ্গের চাহিদা। এই বয়সে এসে ছেলেরা কিন্তু অনেক সময় মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাদের বিভিন্ন লিঙ্গের বিভিন্ন বিভিন্ন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের প্রতি তারা আকৃষ্ট হয়ে পড়ে। তাদেরকে দেখা বা তাদেরকে স্পর্শ করা, এই ধরনের কতগুলো চিন্তাভাবনা তাদের ভিতরে চলে আসে। এটা শুধু ছেলেদের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রেও হয়ে থাকে। তো এই ক্ষেত্রে বাবা মারা কি ভূমিকা পালন করবে? এক্ষেত্রে বাবা মাদের ভূমিকা হচ্ছে যে ভাতৃপ্রীতি তাদের ভিতরে জাগ্রত করতে হবে। তাদের মধ্যে সামাজিকতার যে আদর্শ, সেটাকে তাদের ভিতরে জাগ্রত করতে হবে। বন্ধুকে বন্ধুর মতন সম্মান করতে হবে। এরপরে যেটা বিষয় কি, খাদ্যের চাহিদা। এই স্তরে কিন্তু ছেলেমেয়েদের একটা গুরুত্বপূর্ণ চাহিদা হচ্ছে খাদ্যের চাহিদা। যে তারা খেতে পছন্দ করে, বা অনেক সময় দেখা গেলো খেতে পছন্দ করে না, পড়াশোনার কারণে টেনশনের কারণে খেতে পছন্দ করে না, কিন্তু তার খিদে আছে। এই জন্য খাদ্যের চাহিদা পূরণ করার জন্য বাবা মাকে সচেতন হতে হবে। তাকে তার সঠিক সময় সঠিক খাদ্যবস্তু দিতে হবে। যে সমস্ত খাদ্যবস্তু পুষ্টি, সেগুলো অবশ্যই তার সামনে তুলে দিতে হবে। প্রোটিন, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। কারণ খাদ্য যদি সঠিক থাকে তাহলে ধীরে ধীরে সে তার অন্যান্য সকল চাহিদা সে পূরণ করতে পারবে। তারপর কি, স্মরণের চাহিদা। এটা একটা গুরুত্বপূর্ণ চাহিদা শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যায়। অনেক শিক্ষার্থী বলে থাকে যে পড়াশোনা করে কিন্তু তাদের মনে থাকছে না। তারা স্মরণ করার চেষ্টা করে কিন্তু তাদের স্মরণ সঠিকভাবে হচ্ছে না। এর মূল কারণ কি, যে ছেলেমেয়েরা ভালো মতো করে শিখছে না, শেখার সময় সঠিক মনোযোগ দিচ্ছে না, যার কারণে তাদের স্মরণ হচ্ছে না। তারা স্মরণ প্রতিনিয়ত করতে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে। এই জন্য যখন ছেলেমেয়েরা আপনাকে বলবে যে আমি পড়াশোনা করছি বাবা, পড়াশোনা করছি, কিন্তু আমার মনে থাকছে না, আমি এখন কি করব, তখন তাকে বলে দিতে হবে যে পড়াশোনাটা গভীর করে করো, তবে তোমাদের মনে থাকবে। কল্পনার চাহিদা। যে ছেলেমেয়েদেরকে কল্পনার চাহিদা দেখা যায়, তাদেরকে আরও কল্পনা বিলাসীও করতে হবে। কীরকম কল্পনা বিলাসী? যে ছেলেমেয়েকে তাদের একটা লক্ষ্য দিতে হবে যে তোমাকে এই বছরে তুমি কি রেজাল্ট করতে চাও, প্রথমে তারটা শুনতে হবে। সে যেটা বলবে তার থেকে একটু বেশি করে তাদের ভিতরে বলতে লক্ষ্য করো, কল্পনা করো যে তুমি একটা ভালো রেজাল্ট তুমি এখান থেকে নিতে যাচ্ছ। সেটা ফার্স্ট ক্লাস হতে পারে বা 100% মার্কস হতে পারে। কল্পনা করো। এই কল্পনাটাকে কীভাবে বাস্তবায়িত করা হবে তার জন্য তোমাকে কল্পনা করতে হবে। এইভাবে তাকে উৎসাহ দেওয়া যেতে পারে। তারপরে কি, বিজ্ঞানের চাহিদা। এই বয়সে এসে ছেলেমেয়েদের একটা নির্দিষ্ট সিস্টেম বা একটা শৃঙ্খলা অনুসারে কাজ করতে হয়, যেটা বিজ্ঞানসম্মত হওয়া উচিত। পড়াশোনা যখন করবে একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করা, লেখার সময় একটা নির্দিষ্ট সময় ব্যবহার করা, না দেখে লেখার প্র্যাকটিস করা, পড়াশোনার বিভিন্ন পরিবেশ, বন্ধুদের সাথে যখন থাকবে তখন কীভাবে পড়াশোনা করবে, বাড়িতে যখন থাকবে তখন কীভাবে পড়াশোনা করবে, ক্লাসে কীভাবে থাকবে, কীভাবে পড়াশোনা করবে, সেই ধরনের বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করতে হবে। তারপর কি, আবিষ্কারের চাহিদা। এই বয়সে এসে কিন্তু ছেলেমেয়েদের মধ্যে আবিষ্কারের চাহিদা দেখা যায়। তারা এমন কিছু জিনিস তৈরি করতে চায়, যে জিনিসটা তারা ভাবে যে এই জিনিসটা তৈরি করে আমি ভালো এরকম একটা জায়গায় আমি যাব, বা এই ধরনের একটা জিনিস প্রভাব তৈরি হবে আমি পড়াশোনা করার সময়। আবিষ্কারমূলক চাহিদা তাদের ভিতরে দেখা যায়। নতুন নতুন পদ্ধতিতে তারা পড়াশোনা করতে চায়। তো এই ধরনের আবিষ্কারের চাহিদা তাদের ভিতরে জন্য আসে, অবশ্যই আপনারা সেদিকটায় গুরুত্ব দেবেন। অভ্যাসের চাহিদা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সন্তানকে যদি আপনি একবার অভ্যাসের অধিকারী করে তুলতে পারেন, তো
আপনাকে সারা জীবন আপনার সন্তানকে নিয়ে আর ভাবতে হবে না, তারা তাদের নিজের জীবন নিজেই তৈরি করতে পারবে। এই সুঅভ্যাসের চাহিদা কি? যে ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, ল্যাট্রিন বাথরুম সঠিকভাবে করা, খাওয়ার আগে ভালো করে মুখ ধোয়া, উম, তোমার হাত মুখ ভালো করে পরিষ্কার করে খাওয়া, একটা নির্দিষ্ট সময় খাওয়ার সময় মোবাইল ব্যবহার না করা, পড়াশোনার সময় অতিরিক্ত মোবাইল ব্যবহার না করা, শুতে যাওয়ার আগে হাত পা ধুয়ে শুয়ে যাওয়া, শোয়ার সময় মোবাইল না দেখা, এই ধরনের যে বিষয়গুলো, এই সুঅভ্যাসগুলো অবশ্যই সন্তানের মধ্যে তৈরি করতে হবে। আর আদর্শ জীবনের চাহিদা, এই আদর্শ জীবনের চাহিদা অনেক সময় সন্তানের মধ্যে সৃষ্টি হয়। আবার এক্ষেত্রে বাবা মার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তানের মধ্যে আদর্শ জীবনের চাহিদা তৈরি করা। সন্তানকে উৎসাহিত করুন যে এমনভাবে নিজের জীবন তৈরি করো মানুষ যেন তোমাকে দেখে শেখে। এরপরে কি? পরিবারের অভাব পূরণের চাহিদা। সন্তানকে সঠিক রাখার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবারের অভাব তাদের গোচরে নিয়ে আসা। যদি আপনার সন্তান যদি পড়াশোনা করার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে বিশৃঙ্খলা প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের সামনে পরিবারের অভাবটাকে তুলে ধরুন। বাবা মা কি কষ্ট করে পড়াশোনা করছে সেটা বারবার তার সামনে তুলে ধরুন। সে যখন থাকবে তার সাথে বসে আস্তে আস্তে শেয়ার করুন। নিজেকেও সেই আবেগপ্রবণভাবে বাবা সন্তানকে বোঝান যে কিভাবে পড়াশোনা করাবো, এত খরচ, বা কোন সময় তোমাকে আমি দিব পড়াশোনার জন্য, আমার তো সময় নেই, বা বাবা কাজে ব্যস্ত, কিভাবে পড়াশোনা করাবো, এই বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। তাহলে ধীরে ধীরে তার মধ্যে সেই চাহিদাটা পূরণ হবে এবং সে অভাব পূরণের জন্য সে প্রচেষ্টা চালাবে। এবারে কি? মাধ্যমিক শিক্ষার্থীর সমস্যা। কি কি সমস্যা আমরা এই স্তরে দেখতে পারি? এই স্তরটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই স্তরের ছেলেমেয়েদের মধ্যে প্রচুর সমস্যা দেখা যায়। এই সমস্যাগুলো যদি আপনি সমাধান করেন তাহলে অবশ্যই আপনার সন্তান একটা ভালো জায়গায় যাবে। যেমন যৌন সমস্যা, এর আগে যে আলোচনাগুলো করা হলো, তাহলে যৌন সমস্যার সমাধান করতে হবে। এই সময় মেয়েদের তাদের পিরিয়ডকালে বা ছেলেরা তাদের দেখা গেল যে তাদের ভিতরে যৌন কতগুলো সমস্যা দেখা যায়, অশ্লীল কতগুলো আচরণ তারা করার প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য একদিকে ডাক্তার যেমন, অপরদিকে খেলাধুলা, বন্ধুত্বমূলক পরিবেশ, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া অল্প সময়ের জন্য। তারপরে কি? স্বাধীনতার সমস্যা। এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু স্বাধীনভাবে পড়াশোনা করতে পছন্দ করে। এক্ষেত্রে বাবা মার দায়িত্ব কি হবে? বাবা মার দায়িত্ব হচ্ছে তাকে একটা নির্দিষ্ট রুমে তাকে পড়তে দেওয়া এবং মাঝে মাঝে তাকে ফলো করা, তাকে স্বাধীনভাবেই পড়তে দেওয়া। স্বাধীনভাবে পড়তে দেওয়া, পড়াশোনার বিষয়গুলোকে সাজিয়ে নেন, কোন বিষয়ে সে পড়াশোনা করবে তাকে স্বাধীনভাবে তৈরি করতে দিন। আপনি শুধু লক্ষ্য করুন বা বারবার খেয়াল করুন, তার সঙ্গে আলোচনা করুন কতদূর পড়াশোনা হলো। এরপরে কি? অত্যাধিক সাহস। এই বয়সের ছেলেমেয়েদের মধ্যে অত্যাধিক সাহস দেখা যায়। অনেক ছেলেমেয়ে আছে অনেক গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে, বা অনেক ছেলেমেয়ে দেখা গেল যে পড়াশোনার ক্ষেত্রে অনেক ঝুঁকি নিয়ে ফেলে। সেক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি নেওয়াটা সঠিক হবে না, কারণ শরীর সুস্থ থাকলে জীবনে অনেকবার অনেক পরীক্ষায় পাশ করা যাবে, অনেক ভালো জায়গায় যাওয়া যাবে। তারপরে কি? আক্রমণাত্মক মনোভাব। এটা বিশেষ করে কিছু ছেলেমেয়ে আছে যারা আক্রমণাত্মক। তাদের যেমন কতগুলো মৌলিক চাহিদা যখন পূরণ হয় না, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাধীনতা, ভালোবাসা, স্নেহ, এই বিষয়গুলো যখন তাদের পূরণ হয় না তখন তাদের এই আক্রমণাত্মক মনোভাব দেখা যায়। আপনি যদি আপনার সন্তানের মধ্যে এই আক্রমণাত্মক মনোভাব দেখে থাকেন তো অবশ্যই আপনি তার সাথে বন্ধুত্বমূলক আচরণ করুন, তার অভাবটাকে বোঝার চেষ্টা করুন, অভাবটাকে পূরণ করার চেষ্টা করুন। আর অভাব যদি পূরণ করা সম্ভব না হয় তাহলে অবশ্যই তার সাথে বসে পরামর্শ করুন কিভাবে সে অভাব পূরণ করা যাবে, সে নিয়ে আলোচনা করুন। তাহলে ধীরে ধীরে তার মধ্যে আক্রমণাত্মক ভাব কমে আসবে। তারপরে কি? সামাজিক সমস্যা। অনেক সময় দেখা যায় ছেলেমেয়েদের মধ্যে সামাজিক সমস্যা দেখা যায়। সমাজে তারা যেভাবে চলাফেরা করে সেটা অনেকেই পছন্দ করে না। আবার সমাজও অনেক সময় তাদেরকে বুঝতে পারে না। এই জন্য বাবা মা আপনারা কাছের ব্যক্তি একজন সন্তানের, সুতরাং তাদের সাথে বসে আলোচনা করুন, কেন সমস্যা হচ্ছে সে নিয়ে আলোচনা করুন, কিভাবে সমস্যার সমাধান করা যায় তার উন্নতমূলক উপায় আপনারা খুঁজুন। আধ্যাত্মিক সমস্যাও অনেক সময় ছেলেমেয়েদের মধ্যে দেখা যায় যে তারা পড়াশোনা করতে গিয়ে অনেক সময় ভগবানের প্রতি এতটাই বেশি বিশ্বস্ত হয়ে পড়ে যে দেখা গেলো সেই অনুসারে পড়াশোনা বাস্তবে সেরকম করে না করার কারণে ভগবানের প্রতি তারা অবিশ্বস্ত হয়ে যায়। আর ভগবানের প্রতি অবিশ্বস্ত হওয়ার কারণে অনেক সময় বাবা মার প্রতিও তারা সমস্যামূলক আচরণ করে থাকে। এবারে কি? বিপদমুখী সমস্যা। এই সময় ছেলেমেয়েদের মধ্যে বিপদমুখী সমস্যাও দেখা যায়। বিপদমুখী সমস্যা বলতে কীরকম? যে সন্তানের ভালোর জন্য তাকে যদি একটু কষাঘাত করা হয় তাহলে অনেক সময় দেখা তারা বিপদমুখী সিদ্ধান্ত নিয়ে থাকে।
বা অনেক সময় তাদের পড়াশোনা সঠিকভাবে করতে পারছে না, জন্য তারা বিপদমুখী কোনো চিন্তাভাবনা করে থাকে। তারপরে কি দক্ষতার সমস্যা। দেখো, মাধ্যমিক স্তরে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু ছেলেমেয়েকে দক্ষ হতে হবে, তার লেখা সুন্দর হতে হবে, উত্তর উপস্থাপনের কৌশল সুন্দর হতে হবে, তার কথাবার্তা বলার সময় তার উত্তর প্রকাশের চিন্তাভাবনা দক্ষতার সহিত হতে হবে। এর জন্য দক্ষতার সমস্যাকে সমাধান করতে হবে। তারপরে কি আত্মপ্রকাশের সমস্যা। মাধ্যমিক স্তরে অনেক শিক্ষার্থী আছে যে তারা পড়াশোনা করে কিন্তু তারা নিজেকে প্রকাশ করতে পারছে না, তারা সমস্যা ফেস করছে, হয়তো মনের ভাব সে ভাষায় প্রকাশ করতে পারছে না। এক্ষেত্রে বাবা মা, আপনি সন্তানের সামনাসামনি থেকে তার আত্মপ্রকাশের জন্য আপনি উদাহরণ হিসেবে কাজ করুন। তারপর কি দারিদ্রতার সমস্যা। অনেক সময় অনেক বাবা মাই আছে যে দরিদ্র, তাদের সন্তানকে পড়াশোনার করানোর সামর্থ্য তাদের নেই, বা অনেক সময় সন্তানরাও দরিদ্র হয়ে থাকে, সে পড়াশোনা অতটা বুঝতেই পারছে না কীভাবে পড়াশোনা করবে। তাহলে এই দারিদ্রতার সমস্যার সমাধান করতে হবে। দারিদ্রতার সমস্যার সমাধান করার বিভিন্ন রকম উপায় আছে। সন্তানকে গুরুত্ব দিন, বা সন্তানকে বলুন পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে, ভালো শিক্ষকের সহযোগিতা নিন, তাহলে অবশ্যই সমস্যাটাকে আস্তে আস্তে সমাধান করা যাবে। তারপরে কি মিথ্যা কথা বলা। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মিথ্যা কথা বলা। তারা মিথ্যা কথা বলে, বাবা মাকে মিথ্যা কথা বলে, শিক্ষককে মিথ্যা কথা বলে, বন্ধু বান্ধবকে মিথ্যা কথা বলে। আর এই মিথ্যা কথা বলা যদি সন্তানের মধ্যে লক্ষ্য করেন, তাহলে অবশ্যই কিন্তু বিষয়টাকে এখন থেকে গুরুত্ব দিতে হবে। কারণ মিথ্যা কথা বলার মধ্য দিয়ে মানুষ কখনোই ভালো জায়গায় যেতে পারে না। সন্তানকে ভালো জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই তাকে সততার পথ অবলম্বন করতে হবে। তাকে বোঝান যে সততার পথে কিন্তু ভিড় খুব কম হয়, কারণ এখনকার মানুষ মিথ্যা কথাই বেশি বলে। আর যেহেতু সততার পথে ভিড় খুব কম হয়, সুতরাং খুব অল্প সময়ে কিন্তু সততার পথে থাকলে ভালো জায়গায় যাওয়া যায়। এই বিষয়গুলো সন্তানের সামনে তুলে ধরুন। তারপর কি নেতি মনোভাব। এটাও মাধ্যমিক স্তরে অনেক শিক্ষার্থীর মধ্যে দেখা যায়, তাদের নেতি মনোভাব। পড়াশোনা করো, করবে না, স্নান করো, করবে না, খাবার খাও, করবে না, সব কিছুতেই নেতিবাচক মনোভাব। পড়াশোনা রেডি করো, সেটাও সে করবে না। তাহলে এই নেতি মনোভাব দূর করতে হবে। আর নেতি মনোভাবের কারণ হচ্ছে ওর ভিতরে অবশ্যই কোনো না কোনো চাহিদা রয়েছে, ও এমনি এমনি না বলছে না। এক্ষেত্রে সন্তানকে তার যে বোধগম্যতা, বোঝার মতন ক্ষমতা, সেই ক্ষমতাকে নিয়ে লড়াই করতে হবে। সেই ক্ষমতার সাথে আপনাকে পরামর্শ করতে হবে। ধীরে ধীরে তার নীতি মনোভাব যাবে। তবে কখনোই এক্ষেত্রে আঘাত বা শারীরিক নির্যাতন কিন্তু কখনোই কিন্তু নীতি মনোভাব থেকে দূর করবে না। শারীরিক নির্যাতন কখনোই সন্তানদের নীতি মনোভাব থেকে দূরে আনে না। নীতি মনোভাব দূর হতে পারে একমাত্র ভালোবাসার মধ্য দিয়ে, পরামর্শের মধ্য দিয়ে, নির্দেশনার মধ্য দিয়ে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে। তারপরে কি চুরি করা। এই চুরি করাও কিন্তু মাধ্যমিক স্তরে অনেক শিক্ষার্থীর মধ্যে দেখা যায় যে তারা বন্ধুদের কোনো জিনিস চুরি করছে, বা বাড়ির থেকে কোনো জিনিস চুরি করছে। এই চুরি করা যদি লক্ষ্য করা যায়, তাহলে বা পরীক্ষার সময় তার নকল করার একটা প্রবণতা থাকে। তো এই চুরি করার যে কতটা খারাপ জিনিস, সন্তানের সঙ্গে আলোচনা করতে হবে। আপনার সন্তানকে ভালো রেজাল্ট করার থেকে বেশি প্রয়োজন হচ্ছে তাকে সৎ একজন আদর্শ মানুষ তৈরি করা। আর আদর্শ মানুষ যদি হতে হয়, তাহলে চুরি করা এই অভ্যাসটা কিন্তু থাকলে চলবে না। এর জন্য এই বিষয়টাকে কেয়ারফুলি দেখতে হবে। চুরি করার থেকে সব থেকে ভালো হয় যদি সেই বিষয়টা যদি নিজের দক্ষতা, তাদের সততা, তাদের কর্মফলের দ্বারা যদি অর্জন করে, সেটা অনেক বেশি আনন্দের হয়ে থাকে। তারপরে কি দিবা স্বপ্ন। এই বয়সে ছেলেমেয়েদের মধ্যে দিবা স্বপ্ন দেখা যায়। তারা অলিক অলিক কল্পনা করে যে আমি এরকম পড়াশোনা করে এরকম করব, এরকম হবে, অনেক বড় হব। দিবা স্বপ্ন করে, কিন্তু বাস্তবে তার চলার পথ সেই একই রকম। সে বাস্তবে সেরকম পড়াশোনা করছে না, কিন্তু সে দিবা স্বপ্নের কথা বাবা আমাকে সবসময় বলছে। এই দিবা স্বপ্নের কথা সন্তানের সামনে বিশ্লেষণ করতে হবে। কিভাবে দিবা স্বপ্নকে সীমিত করা যায়, সীমিত করার মধ্য দিয়ে তাকে পূরণ করা যায়, সেই রাস্তা বাবা আমাকে তুলে ধরতে হবে। তারপরে কি আত্মবিশ্বাসহীনতা। অনেক ছেলেমেয়ে আছে, তারা নিজের প্রতি বিশ্বাসই হারিয়ে ফেলে। তারা ভাবে যে তারা পড়াশোনা ভালো করে করতে পারবে না, তাদের রেজাল্টও ভালো হবে না, তারা কিছুই বুঝতে পারে না, তারা কিভাবে কি করবে, যার জন্য তারা জড়াগ্রস্ত হয়ে পড়ে। আর এই ধরনের পরিস্থিতি যদি আপনার সন্তানের মধ্যেও থাকে, তাহলে অবশ্যই তাকে তার মনে বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসুন। যে দেখুন, কেউ কিন্তু একেবারেই ভালো জায়গায় যায় না। ভালো জায়গাটা বোঝাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধীরে ধীরে মানুষ ভালো জায়গায় যেতে পারে। তার জন্য সততা চাই, কর্ম চাই। তারপরে কি দৈহিক সমস্যা বিভিন্ন থাকতে পারে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে, তখন তাদের অনেক ধরনের দৈহিক সমস্যাও দেখা যায়।
তো এই দুই সমস্যা যদি হয়ে থাকে তো অবশ্যই ভালো ডাক্তারকে দেখিয়ে নিতে হবে, দেখে নিয়ে আলোচনা করতে হবে। মাধ্যমিক শিক্ষার্থীর সমস্যা সমাধান। উপরে যে মাধ্যমিক শিক্ষার্থীর যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম, সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য যে উপায়গুলো আমাদের সাহায্য করবে তা হচ্ছে, প্রথমে হচ্ছে কি মূল্যবোধ জাগানো। সন্তানের মধ্যে মূল্যবোধ জাগাতে হবে যে তারা কেন মাধ্যমিক নিয়ে পড়াশোনা করছে, মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তাদের কি হবে, এবং জীবনের পরিকল্পনা প্রস্তুত করা। সন্তানের জীবনের পরিকল্পনা প্রস্তুত করুন, তার সাথে বসে সে জীবনে কি হতে চায়, তার জন্য মাধ্যমিকের রেজাল্ট কীরকম হওয়া প্রয়োজন, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে কী ধরনের পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনা তার সাথে বসে প্রস্তুত করতে হবে। তারপর কি প্রতিদিন নিজেকে বিকশিত করা, যে প্রত্যেক দিন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীকে নতুন নতুন বিষয় শিখতে হবে। এই মানসিকতা যদি একবার তৈরি হয়, তাহলে সেই এক বছরে তার সিলেবাসে যতগুলো বিষয় আছে সে ধীরে 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 সবগুলো বিষয় কিন্তু সে জানতে পারবে। এই মানসিকতা শিক্ষার্থীর ভিতরে তৈরি করতে হবে। তারপরে কি সঠিক শিক্ষক নির্বাচন। শিক্ষার্থীর ভালো রেজাল্টের পিছনে একজন সঠিক শিক্ষকও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন সঠিক শিক্ষক চাইলে একজন শিক্ষার্থীকে খুব সুন্দর রেজাল্ট পর্যন্ত করিয়ে দিতে পারে। এই জন্য সঠিক শিক্ষকের সংস্পর্শে থাকতে হবে। সে প্রাইভেট টিউটর হতে পারে বা স্কুলের টিউটর হতে পারে। শিক্ষকের সাথে বসে আলোচনা করে যাতে শিক্ষক সেই শিক্ষার্থীকে পড়াতে সম্মত হন, সেই ধরনের শিক্ষককে নির্বাচন করতে হবে। তারপর কি সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষার্থীর কাছে তার সিদ্ধান্ত শুনুন, আপনার সন্তানের কাছে তার সিদ্ধান্ত শুনুন। সে কিভাবে পড়াশোনা করতে চায়, সে কতটুকু রেজাল্ট করতে চায়, সে কোন ধরনের উপায় অবলম্বন করে পড়াশোনা করতে চায়। তারপর কি সুসম্পর্ক স্থাপন। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর ভালো রেজাল্টের একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে কি সুসম্পর্ক স্থাপন। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, শিক্ষার্থীরা যতই ব্যর্থ হোক না কেন, তার সাথে যদি সুসম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই তারা ধীরে ধীরে অনেক কঠিন কঠিন বিষয় তারা অবগত বা হতে পারবে। ছুটির সঠিক ব্যবহার। মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য ছুটির সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় দেখা যায় যে ছুটির সময় ছেলেমেয়েরা নিজেকে রেস্ট দেয়, সে ঘুরতে যায় বা মানে যাকে বলা হচ্ছে সময়টাকে সে কোনো কাজেই লাগাতে পারে না। তো এই জন্য ছুটির সঠিক ব্যবহার করতে হবে। ছুটির সময়টাকে আরও নতুন করে পরিকল্পনা তৈরি করতে হবে, রুটিন তৈরি করে পড়াশোনা করতে হবে। তারপরে কি নিজের প্রতি বিশ্বাস স্থাপন। নিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য শিক্ষার্থীকে বলতে হবে সে পড়ুক। সে যদি পড়াশোনা যত বেশি ভালো করে পড়াশোনা করবে, তত সে তার নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি হবে। বই পড়ার অভ্যাস তৈরি। যে বই পড়ার অভ্যাস তৈরি, সেটা হচ্ছে কি প্রতিনিয়ত বই পড়তে পড়তে কিন্তু একটা বই পড়ার অভ্যাস তৈরি হয়। তখন সে কি পরীক্ষা থাক আর না থাক, সে কিন্তু বই পড়ার প্রতি একটা আগ্রহ প্রকাশ করে। নিত্য নতুন বই পড়ার প্রতি একটা অভ্যাস তৈরি করতে হবে। তারপরে কি খাদ্য, বস্ত্র ও বাসস্থান। বাবা মা হিসেবে আপনাদের এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে সন্তানের খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঠিক ব্যবহার করা, সঠিক সরঞ্জাম বা আসবাবপত্র যেটাই হোক না কেন পড়াশোনার জন্য যেটা প্রয়োজন তার সঠিক ব্যবস্থা করা। তারপরে কি দায়িত্ব ও কর্তব্যবোধ জাগানো। আপনি যেমন আপনার সন্তান প্রতি যদি যে দায়িত্ব এবং কর্তব্য পালন করছেন, সন্তানেরও কিন্তু একটা নিজস্ব দায়িত্ব এবং কর্তব্যবোধ আছে। যেই কর্তব্যবোধ জাগলে আপনি খুশি হবেন, সেই রকম কিছু তার সামনে তুলে ধরুন বা তার সাথে আলোচনা করুন। মনীষীদের জীবনী পাঠ। অনেক সময় দেখা যায় যে জীবনে তৈরি হওয়ার যে রাস্তা তৈরি করার মতন তার কাছে কোনো উদাহরণ নাই। এর জন্য মনীষীদের জীবনী যদি পাঠ করা যায়, সেক্ষেত্রে কিন্তু সন্তানরা তাদের পড়াশোনার প্রতি খুব আগ্রহী হয়ে ওঠে এবং নিজের জীবনকেও সে দাম দিতে শুরু করে এবং সেই অনুসারে পড়াশোনা করতে পছন্দ করে। নির্দেশনা, পরামর্শ দান। আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এই আলোচনা করার মধ্য দিয়ে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই নির্দেশক এবং পরামর্শদাতার সহযোগিতা নিতে হবে। দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে। সন্তানকে দক্ষ করে তুলতে হবে। কোন কোন দক্ষতা প্রয়োজন, যেমন লেখার গতি বাড়ানো, পড়াশোনার বিষয়কে বুঝে নেওয়ার কৌশল অর্জন করা, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা যাতে নিজে সেই বিষয়টা রপ্ত করতে পারে। তারপর কি ইতিবাচক মনোভাব। আমাদের ইতিবাচক মনোভাবে কিন্তু আমাদেরকে সফলতার মূলে নিয়ে যায়। একজন শিক্ষার্থী যদি প্রথমে ভেবে নেয় যে আমি পড়াশোনা করতে পারবো না, সত্যি সত্যি তার রেজাল্ট কিন্তু ভালো হবে না। আবার একজন শিক্ষার্থী যদি দেখছে কম দুর্বল শিক্ষার্থী, যদি সেও যদি চেষ্টা করে যে আমি প্রতিনিয়ত পড়াশোনা করবো এবং নিজেকে তৈরি করবো এবং ভালো জায়গায় যাবো, আমি ভালো রেজাল্ট করবোই করবো, তাহলে অবশ্যই সে ভালো রেজাল্ট করতে পারে। তারপরে কি বন্ধুদের সহযোগিতা। বন্ধুদের সহযোগিতা করবে আপনার সন্তান।
বন্ধুদের মধ্যে একটা নিজের জায়গা তৈরি করে নেবে, তার জন্য নিজেকেও পড়াশোনা করতে হবে, বন্ধুদেরকে হেল্প করতে হবে, তবে তাদের রেজাল্ট খুব ভালো হবে। যাই হোক, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলো না। কোন কোন বিষয়ে আলোচনা করলে তোমার সুবিধা হয় কমেন্ট বক্সে লেখো, প্রয়োজন অবশ্যই গুরুত্ব পাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আগের ভিডিওগুলো দেখতে থাকো। সম্পূর্ণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ।